কথাটা বলে আরহাম চৌধুরী সেখান থেকে উঠে গিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। তিনি তার স্ত্রীর সামনে এই বিষয় নিয়ে কোনো প্রকার আলোচনা করতে চান না। এমনিতেই উনি ছোট ছেলে বলতে অজ্ঞান। তার উপর আবার যদি এসব শোনে, তাহলে যে তার অবস্থা কি হবে সেটা আন্দাজের বাইরে। নির্ভীক বুঝতে পারল যে তার বাবা এবার তাকে গুরুত্বপূর্ণ কিছু বলবে। রান্নাটা নির্ভয়কে সামলাতে বলে সে তার রুমে এসে দরজাটা বন্ধ করে বিছানায় বসলো। হ্যাঁ আব্বু, বলো, কোনো সমস্যা হয়েছে কি? আরহাম চৌধুরী কণ্ঠটা এবার একটু গম্ভীর শোনালো। সাইফুল মির্জাকে তো তুমি চিনো, ওই উৎসব মির্জার বাবা। হ্যাঁ আব্বু, আমি চিনতে পেরেছি, কিন্তু হঠাৎ ওনার কথা উঠছে কেন? দেখো নির্ভীক, সাইফুল মির্জার সাথে আমার যেমন শত্রুতা আছে, তেমনি ওর ছেলের সাথে তোমার শত্রুতা আছে। কিন্তু ব্যাপারটা হলো ওই সাইফুল মির্জার নজর এবার তোমার উপরে পড়েছে। ও নিজের আর নিজের ছেলের প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। তোমাকে বলা হয়নি যে ওই সাইফুল মির্জা আমার উপরে একটা অ্যাটাকও করিয়েছে। কি বলছো আব্বু? তুমি আমাকে জানোনি কেন? তুমি ঠিক আছো তো? ব্যস্ত হইও না নির্ভীক, আমি ঠিক আছি। এগুলো ছোটোখাটো ব্যাপার। ওই সাইফুলের এখনও আমাকে মারার ক্ষমতা হয়নি। তোমার আব্বু এতটাও দুর্বল না। আরহাম চৌধুরীর কথা শুনে ফোনের এই পাশ থেকেই নির্ভীক হাসল। সে নিজেও খুব ভালো করেই তার বাবার বুদ্ধিমত্তা কতটা তা জানে। রাজনীতির যত বড় বড় চাল সবটা তো তার বাবার কাছ থেকেই শেখা। জানি আব্বু। ওরা কি আমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করছে? খবরটা তো তেমনই পেয়েছি। সাইফুল এখন ওর ছেলেকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। যে করে হোক ওরা তোমাকে ছাত্র ইউনিয়নের সহসভাপতির থেকে সরাতে চাইবেই। ওরা কিন্তু ভুল ঠিক কিছু বিচার করে না। তাই তুমি একটু সাবধানে থেকো। নির্ভীক একটা বাঁকা হাসি দিয়ে আরহাম চৌধুরীকে বলল। চিন্তা করুন আব্বু, আমি তো তোমারই ছেলে। একবার যখন আমি সহসভাপতির পদটা পেয়েছি, তখন সেখান থেকে আমাকে সরানোটা ওদের ক্ষমতার বাইরে। ওরা যদি নিজ ইচ্ছেতে সিংহের ডেরায় ঢুকে, তাহলে তো আর আমার কিছু করার নেই। ঢোকার ইচ্ছেটা ওদের নিজস্ব হলেও সেখান থেকে বেরোতে পারবে কিনা সেটা হবে আমার সিদ্ধান্ত। ওদেরকে ওদের মতো করে চলতে দাও আব্বু। ওই উৎসব মির্জা খুব ভালো করেই জানে যে আমার ক্ষমতা কতটুকু, আর আমি ওকে যতটুকু চিনি, কারো কথা শুনে চলা ওর ধাঁচে নেই। সেটা ওর বাপ হলেও না। তাই তুমি সাইফুল মির্জাকে নিয়ে ভেবো না, ওই দিকটা তুমি সামাল দাও, আর উৎসবের দিকটা আমি দেখে নিচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে আজ পর্যন্ত কেউ নির্ভীক চৌধুরীর যে রূপটা দেখেনি, সেই রূপটা এবার ওই উৎসব মির্জা দেখবে। আরহাম চৌধুরী হাসলেন। তার ছেলের দক্ষতা আর বুদ্ধিমত্তার জন্য তার গর্ব হয়। এত অল্প বয়সে তার ছেলেটা রাজনীতির মতো জটিল একটা ব্যাপার যতটা সহজে বুঝতে পারে, তিনি নিজেও হয়তো সেটা পারতেন না। কিন্তু তাও হয়তো একটা থেকেই যায়। সবকিছুর আগে তো তিনি একজন বাবা। নিজের ছেলের বিপদের সংবাদ পেয়ে তো আর চুপ থাকতে পারেন না। কিন্তু ছেলের সামনে তিনি নিজের সেই দুর্বলতা কিছুতেই প্রকাশ করতে চান না। না হলে তার ছেলেটাও যদি দুর্বল হয়ে পড়ে, তবুও একজন বাবা হিসেবে ছেলেকে সাবধান করাটা তার কর্তব্য। আমি জানি নির্ভীক, তাও বলবো তুমি একটু সাবধানে থেকো। আমি কিন্তু নিজে তোমার উৎসাহ দেখে তোমাকে রাজনীতিতে এনেছি। এ নিয়ে তোমার মায়ের সাথেও আমার কম ঝামেলা হয়নি। কিন্তু তোমার ইচ্ছা ছিল বলে আমি তোমাকে সমর্থন করেছি। কারণ আমি তোমার মাঝে সেই সক্ষমতাটা দেখেছি। তোমার ভাইয়ের মাঝে সেটা দেখিনি বলে আমি কখনো তাকে রাজনীতিতে আসার কথা বলিনি। আর ও না নিজে থেকে কখনো আসতে চেয়েছে। তোমরা দুই ভাই আমার প্রাণ বাবা। সব কিছুর আগে তুমি আমার সন্তান আর আমি তোমার বাবা। দেখো, কখনো তোমাকে রাজনীতিতে আনার জন্য আমাকে আফসোস করতে না হয়। আমাকে তোমাকে মায়ের চোখে অপরাধী বানিও না। তুমি চিন্তা করিও না, যতদিন তোমার বাবা আছে তোমাকে সমর্থন করে যাবে। তুমি তোমার মতো করে শত্রুর মোকাবেলা করো, আর আমি তো তোমার পিছনে আছি। ওই সাইফুল মির্জা তোমার উপরে আঘাত করার আগে আমার থেকে বাঁচতে হবে। আমি জানি যে আমার ছেলে কখনো কোনো অন্যায় করবে না। তোমার বাবার সম্মানহানি হয় এমন কোনো কাজ তুমি করবে না। ভালো থেকো বাবা, রাখছি। আরহাম চৌধুরী ফোনটা রেখে দিতেই নির্ভীক বিছানায় গায়ে দিয়ে দিল।
শরীরটা তার বড্ড ক্লান্ত লাগছে। সারাদিন এই রাজনৈতিক বিষয় নিয়ে দৌড়াদৌড়ি, তারপর আবার পড়াশোনা, সবকিছু সামলাতে গিয়ে নিজের শরীরের দিকেই আর তার খেয়াল দেওয়া হয় না। মাঝে মাঝে খুব ইচ্ছে করে মায়ের কোলে মাথাটা রেখে শান্তিতে ঘুমোতে, সব দুশ্চিন্তা মাথা থেকে বের করে দিতে, কিন্তু সেসব আর সম্ভব না। যে একবার রাজনীতিতে জড়িয়েছে, তার জীবনে শান্তি আর মাথা থেকে দুশ্চিন্তা বের করা কোনোটাই সম্ভব না। রাজনীতির প্রতি অনেক আগে থেকেই টান তৈরি হয়েছিল নির্ভীকের, সেটা অবশ্য তার বাবাকে দেখেই। নির্ভীকের রাজনীতিতে জড়ানো ওর মা কখনোই পছন্দ করতেন না। এই রাজনীতির জন্য তার স্বামীকে কতবার বিপদের মধ্যে পড়তে হয়েছে তার হিসেব নেই। তিনি মা হয়ে কিভাবে ছেলেকে আবার সে একই পথে পাঠাবেন? মায়ের সমর্থন না পেলেও প্রথম থেকেই বাবার পুরোপুরি সমর্থন পেয়েছে নির্ভীক। সে যে আগাগোড়া পুরোটাই তার বাবা আরহাম চৌধুরীর মতো হয়েছে। নির্ভীকের বড় ভাই নাহিদ আবার সম্পূর্ণ ওর বিপরীত। তার কাছে রাজনীতিতে জড়ানো মানে আগ বাড়িয়ে জীবনে বিপদ ডেকে আনা। কোনোদিনই তার রাজনীতিতে আগ্রহ ছিল না। নির্ভীককেও প্রথম প্রথম সে মানা করেছিল যেন রাজনীতিতে না জড়ায়, কিন্তু ধীরে ধীরে যখন বুঝলো যে ওকে এখান থেকে সরানো অসম্ভব, তখন সেও আর ওকে কিছু বলে না এখন। নাহিদ সবেমাত্র ভার্সিটির পড়া শেষ করেছে, তার আবার ব্যবসা খুব পছন্দ। আরহাম চৌধুরীর ব্যবসাতে সে যোগ দিয়েছে। নতুন বলে এখনো সব দায়িত্ব আরহাম চৌধুরী নাহিদকে দেয়নি। ধীরে ধীরে শিখে গেলে তখন পুরো দায়িত্বটা বড় ছেলের উপর দিয়ে দেবেন। তার নিজের দুই ছেলেকে নিয়েই প্রচন্ড গর্ববোধ হয়। এক ছেলে যেমন তার ব্যবসা সামলাতে ইচ্ছুক, তেমনি আরেক ছেলে ভবিষ্যতে তার রাজনীতির দিকটা সামলাতে ইচ্ছুক। দুই ছেলে দুই দিক সামলাবে। ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছিল নির্ভীক, নির্ভয়, বায়োজিৎ আর মহিন। বাকি তিনজনের দেখা এখনো পাওয়া যায়নি। ভার্সিটিতে ঢুকেই প্রভা তার কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজতে লাগলো। বেশি খুঁজতে হলো না তাকে, কেননা নির্ভীকরা সামনের দিকেই বসেছিল। নির্ভীককে দেখেই প্রভার মুখে হাসি ফুটে উঠল। সে সহসে সেদিকে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? নির্ভীক বেশ অনেকক্ষণ আগেই প্রভাকে দেখেছে, কিন্তু ভাবেনি যে প্রভা ওদের দিকেই আসবে। নির্ভীক সহ বাকি তিনজন প্রভার দিকে তাকালো। নির্ভীক ও সহাস্যে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। প্রভা নির্ভয়ের দিকে তাকাতেই নির্ভয় বুঝতে পারল যে এবার প্রভা তাকে বলবে যে সে নির্ভয়কেও সালাম দিয়েছে। তাই প্রভা কিছু বলার আগে নির্ভয় বলল, ওয়ালাইকুম আসসালাম ছোট আপু। আমি জানি যে তুমি আমাদেরকেও সালাম দিয়েছো। নির্ভয় তারপর মহিনার বায়োজিৎকে বলল, এই সালামের উত্তর দেওয়া ওয়াজিব, জানিস না? উত্তর দে। নির্ভয়ের কথা শুনে দুজনই উত্তর দিল। প্রভা এবার কি বলবে আর খুঁজে পাচ্ছে না। সে তো কোনো কাজে নির্ভীকদের কাছে আসেনি, সে তো এসেছিল নির্ভীকের সাথে কথা বলার জন্য। প্রভাকে চুপ করে থাকতে দেখে নির্ভয় বলে উঠল, কি হলো ছোট আপু, চুপ করে আছো যে? আমরা জানি যে তুমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলতে এসেছো, তো কথা বলছো না কেন? নির্ভয়ের কথা শুনে মহিনার বায়োজিৎ মুখ টিপে হাসলেও নির্ভীক হালকা রাগী ভাবেনে নির্ভয়ের দিকে তাকালো। সাথে সাথে নির্ভয় চুপ। কিছু বলবে প্রভা? নির্ভীকের প্রশ্ন শুনে প্রভা কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না। আমতা আমতা করে বলল, আসলে বড় ভাই, আমি বলছিলাম যে আসলে হয়েছেটা কি, মানে আসলে তুমি কি আমাকে বলতে ভয় পাচ্ছ? প্রভা মুখ তুলে বলল, না না, ভয় পাচ্ছি না। আপনাকে দেখি আবার ভয় লাগে নাকি? প্রভার কথা শুনে নির্ভয় আবার বলে উঠল, কি বলছো ছোট আপু? ওই বজ্জাতের মুখ দেখে তোমার ভয় লাগে না? তোমার মুখে এটা প্রথম শুনলাম। আপনি ওনাকে বজ্জাত বললেন কেন ভাইয়া? প্রভা খানিকটা দুঃখী গলায় নির্ভয়কে প্রশ্নটা করল। নির্ভয়কে সে কথার উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে নির্ভীক প্রভাকে বলল, তুমি কি যেন বলবে বলেছিলে? নির্ভীকের প্রশ্নটা শুনে প্রভা আবার চিন্তায় পড়ে গেল। অনেক খুঁজে সে একটা প্রশ্ন বের করলো। আসলে বড় ভাই, আমার কিছু বই কেনা লাগতো, তো এখানে বই কোথায় পাওয়া যায় সেটা একটু বলবেন প্লিজ। প্রভার প্রশ্ন শুনে নির্ভীক কোথায় বই পাওয়া যায় সেই ঠিকানাটা বলে প্রভাকে জিজ্ঞেস করলো। তুমি কি এখানকার নাও? না বড় ভাই, আমি এখানকার না। আমি তো এখানকার ভার্সিটিতে চান্স পেয়েছি বলে পড়তে এসেছি। ও, তাহলে তোমার বাড়ি কোথায়? প্রভা উত্তরটা দেবে তার আগেই সেখানে আগমন ঘটল নির্ভীকের বাকি তিন বন্ধু শাফিন, সাদাত আর শামীমের। প্রভার শামীমকে দেখে আবার কালকের ঘটনাটা মনে পড়ে গেল। তার এখন এখানে দাঁড়াতে অস্বস্তি হচ্ছে। প্রভা নির্ভীককে উদ্দেশ্য করে বলল,
আমি এখন আসি বড় ভাই, আবার পরে দেখা হবে। নির্ভীক প্রভার দিকে তাকিয়ে দেখলো হঠাৎ করেই মেয়েটা কেমন যেন গুটিসুটি হয়ে দাঁড়িয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে ওর এখানে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। নির্ভীক হয়তো বুঝতে পারলো প্রভার অস্বস্তির কারণ, তাই সেও হালকা হেসে জবাব দিল। ঠিক আছে, যাও। প্রভা সেখান থেকে তাড়াহুড়ো করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে বসতেই তার পাশে কালকের দুটো মেয়ে এসে বসলো। প্রভা ওদের দিকে তাকাতেই ওদের চোখ দেখে বুঝতে পারলো যে ওরা প্রভাকে কিছু জিজ্ঞেস করতে চাইছে। চোখে মুখে তাদের উৎসাহ উপচে পড়ছে যেন। তোমরা কি আমাকে কিছু বলবে? ওরা দুজন যেন এই প্রশ্নটারই অপেক্ষা করছিল। প্রভার কথাটা বলতে দেরি হলেও ওদের জিজ্ঞেস করতে দেরি হলো না। তুমি আসলে কে বলো তো? ওদের প্রশ্ন শুনে প্রভা ভেবাছেকা খেয়ে গেল। এটা আবার কোনো প্রশ্ন হতে পারে? সে তো কালকে তার পরিচয় দিল, এখন আবার সে কে এটা জিজ্ঞেস করার মানেটা কি? প্রভা বিরক্তি মাখা কণ্ঠে বলল। আমি কে মানে? আমি প্রভা। মেয়েগুলো দুদিকে মাথা নাড়িয়ে প্রভাকে বোঝাতে চাইলো যে তারা এটা বোঝাতে চায়নি যে প্রভার নাম কি, তারা অন্য কারণে প্রভাকে প্রশ্নটা করেছিল। আরে না, আমরা তো জানি তোমার নাম প্রভা। ওদের কথা শুনে প্রভা আরো বিরক্ত হলো। যখন জানে যে ওর নাম প্রভা, তাহলে আবার ঢং করে জিজ্ঞেস করার কি আছে? যখন জানোই যে আমার নাম প্রভা, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন আমি কে? আরে না, আমরা সেটা বলতে চাইনি। আসলে আমরা বলছিলাম যে তুই নির্ভীক ভাইয়ের কে হও বলো তো। না মানে, কালকে দেখলাম উৎসব ভাইয়ের সাথে কথা বলছো, আজকে আবার দেখলাম নির্ভীক ভাইয়ের সাথে কথা বলছো। আসলে ওনারা তো আমাদের কারোর সাথে কথা বলে না। উৎসব ভাই তাও দেখা হলে একটু হাসে, কিন্তু নির্ভীক ভাই, সে তো বাবা আমাদের যেন চোখেই দেখতে পায় না। তাই জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি এমন করেছো যে ওনারা দুজনেই তোমার সাথে কথা বলছে। প্রভা এবার বুঝতে পারলো ব্যাপারটা। মেয়েগুলো তাকে নিশ্চয়ই নির্ভীকের সাথে কথা বলতে দেখেছে, তাই এখন ভাবছে যে সে নির্ভীকের কেউ হয়। ঠিক যেমন কালকে উৎসবের সাথে কথা বলেছিল বলে ভেবেছিল যে ও নিশ্চয়ই উৎসবের কেউ হয়। সাথে ওরা যে প্রভাকে ঠেস দিয়ে কথাগুলো বলেছে, প্রভার সেটা বুঝতে বাকি রইল না। কিন্তু প্রভার এবার রাগ হলো। সে উৎসব বা নির্ভীকের নানি হোক আর দাদি হোক, মা হোক বা খালা হোক না বোন হোক, তাতে এদের মতো মাথা ব্যথা কেন? আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমরা কি ভার্সিটিতে আসার পর থেকে আমি কার সাথে কথা বলছি সেইটা দেখতে থাকো, নাকি আমার পেছনে গোয়েন্দাগিরি করার জন্য তোমাদেরকে কেউ লাগিয়েছে? আমি উৎসব ভাইয়ের সাথে কথা বলি না, নির্ভীক ভাইয়ের সাথে কথা বলি, তাতে তোমাদের এত মাথা ব্যথা কেন? আর ওনারা কেন আমার সাথে কথা বলেন সেটা তো ওনারাই ভালো বলতে পারবেন, রাইট? আর তোমাদের সাথে কেন কথা বলে না সেটাও নিশ্চয়ই ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে তোমরা যদি চাও তাহলে আমি ওনাদের তোমাদের কথা বলতে পারি যে আমার দুজন সহপাঠী আপনাদের সাথে কথা বলতে না পারার শোকে পাথর হয়ে যাচ্ছে। দয়া করে ওদের সাথে একটু কথা বলে ওদেরকে পুনরায় পাথর থেকে মানুষ বানিয়ে দিন। সে উৎসব বা নির্ভীকের নানি হোক আর দাদি হোক, মা হোক বা খালা হোক না বোন হোক, তাতে এদের এত মাথা ব্যথা কেন? কথাগুলো বলি প্রভা সিট থেকে উঠে গিয়ে অন্য একটা সিটে গিয়ে বসলো। এদিকে মেয়েগুলোর ইচ্ছে করছে প্রভাকে ঠাটিয়ে দুটো চড় লাগাতে, নয়তো টেনে প্রভার চুল ছিঁড়তে, কিন্তু তারা এটা করতে পারবে না। যে তাদেরকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছিল তাকে গিয়ে জানাতে হবে পুরো ব্যাপারটা। মেয়েগুলো প্রভার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে ভাবলো। একবার শুধু মুন্নি আপুকে বলি, তারপর দেখব তোমার এত তেজ কোথায় যায়। আজকে টানা দুটো ক্লাস করেই রুম থেকে বেরিয়ে পড়লো প্রভা। তৃতীয় ক্লাসটা আর তার করতে ইচ্ছে করছে না। গন্তব্য এখন ক্যান্টিন। সিঁড়ি দিয়ে নেমে দোতলায় আসতেই প্রভা দেখলো দোতলার সিঁড়িতে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে আবার স্টিলের স্কেল নেওয়া। প্রভা ওদেরকে তেমন কোনো পাত্তা দিল না, ভাবলো হয়তো বন্ধুরা মিলে গল্প করছে। প্রভা নেমে যেতে ধরলে একটা মেয়ে তাকে পিছন থেকে নাম ধরে ডাক দিল। ডাকটা শুনে প্রভা থেমে গেল, পিছন ঘুরে বলল। আমাকে কে ডাকলেন? রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো একটা মেয়ে প্রভার দিকে তাকিয়ে বলল। আমি ডেকেছি তোমায়। ও আচ্ছা, কিছু বলবেন? মেয়েটার পরনে জিন্স আর টপস, স্কার্ফ জাতীয় কিছুই সাথে পরেনি। মেয়েটা চুইংগাম চিবাতে চিবাতে বলল। নাম কি? এই তো একটু আগেই আপনি আমার নাম ধরে ডাকলেন, এরই মধ্যে ভুলে গেলেন? প্রভার কথা শুনে পাশ থেকে একটা মেয়ে ধমকে বলে উঠল।
এই মেয়ে, অতিরিক্ত কথা বলো না। মুন্নি যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। প্রভা জিজ্ঞাসু গলায় প্রশ্ন করল। মুন্নিকে? যে মেয়েটা প্রভাকে তার নাম জিজ্ঞেস করেছিল সে বলল। আমার নাম মুন্নি। তুমি কিন্তু এখনো তোমার নামটা আমাকে বলনি। প্রভা বুঝতে পারলো যে এরা উত্তর না নিয়ে ছাড়বে না। সেও তাই আর বেশি কথা বাড়ালো না। নামই তো জানতে চেয়েছে। আমার নাম অনুপ্রভা শিকদার। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। বাড়ি কোথায়? ঢাকা। বাবা কি করে? ব্যবসা। আমাকে চেনো? দরকার নেই তো। প্রভা কথাটা বলার সাথে সাথেই পাশের মেয়েটা আবারও ধমক দিয়ে বলে উঠল। আবার অতিরিক্ত কথা বলছো? সিনিয়রদের সাথে পাঙ্গা নিও না। আর ওকে আপু বলে ডাকো। এবার মুন্নি সোজা হয়ে দাঁড়িয়ে প্রভার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রভাকে জিজ্ঞেস করল। নির্ভীকের পিছনে কেন ঘুরো? হঠাৎ এই প্রশ্নটা শুনে প্রভা একটু অবাক হলো। পুরো ভার্সিটিরই কি এই একটাই প্রশ্ন? আমি তো পিছনে ঘুরি না আপু। আসলামই 2 দিন হলো, পিছনে ঘোরার সময় পেলাম কই? আমারও তো প্রশ্ন সেটাই। 2 দিন হলো এসেই এত কেন উঠছো? শোনো, প্রথম এবং শেষবারের মতো তোমাকে সাবধান করছি, নির্ভীকের থেকে দূরে থাকবে। ওর সাথে কথা বলবে না। কিন্তু কেন কথা বলবো না আপু? মুন্নি ভ্রুকুচকে প্রভার দিকে তাকিয়ে বলে। কারণ আমি মানা করেছি তাই। ও তোমার বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক সেটা আমি চাই না। সেটা তো আমি জানতে চাইছি আপু, আপনি কেন চান না? মানে আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা তো আপনি ঠিক করে দেবেন না, রাইট? প্রভা এই কথাটা বলার সাথে সাথে পাশ থেকে একটা মেয়ে স্টিলের স্কেল দিয়ে জোরে প্রভার হাতে একটা বাড়ি দেয়। প্রভা ব্যথায় আহ! করে ওঠে। মেয়েটা খুব জোরে আঘাত করেছে প্রভাকে। প্রভা এবার রাগী কণ্ঠে বলল। আপনার আমার গায়ে হাত তোলার সাহস হয় কিভাবে? মুন্নি এবার প্রভার কাছে এগিয়ে এসে এক হাতে শক্ত করে প্রভার চোয়াল চেপে ধরে ছাচালো গলায় বলল। সাহসের তো এখনো কিছুই দেখায়নি। ভালোভাবে বোঝালাম, তোর কানে কথা গেল না। এখনো সময় আছে। যা বলছি চুপচাপ মেনে নে, না হলে তোর কী অবস্থা করব তুই ভাবতেও পারছিস না। আর খবরদার, যদি এ ব্যাপারে নির্ভীককে কিছু বলেছিস। মুন্নি এতই জোরে প্রভার চোয়াল চেপে ধরেছে, মনে হচ্ছে ওর গালে মুন্নির নখ বসে যাচ্ছে। প্রভা বুঝতে পারছে যে এখানে থাকা মানেই বিপদ। এরা ঠিক সুবিধার না। এখন মাথা গরম করলে চলবে না। তাকে ঠান্ডা মাথায় সবটা করতে হবে। প্রভা হাত সরানোর জন্য ইশারা করতেই মুন্নি আরো জোরে চেপে ধরল। প্রভা এবার ইশারায় সে রাজি বোঝালে মুন্নি ওকে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। প্রভা কোনো মতে নিজেকে সামলাতে সিঁড়ি আঁকড়ে ধরে। মুন্নি আবারও আগের স্টাইলে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। প্রভা ওর থেকে 2 সিঁড়ি নিচে দাঁড়িয়ে আছে। মুন্নির পাশের মেয়েটা প্রভাকে ব্যঙ্গ করে বলল। কি, বেরিয়ে গেল তো সব দম? এখন বল, আর কথা বলবি নির্ভীকের সাথে? প্রভা মনে মনে বলল। কথা তো আমি বলবোই, আর তোদের সব কটার কি অবস্থা করি সেটাও তোরা দেখ। প্রভা হঠাৎ করে মুন্নির পিছনে হাত দিয়ে দেখিয়ে নির্ভীক ভাই! বলে চিৎকার করে ওঠে। এদিকে নির্ভীকের নাম শুনে মুন্নি এক প্রকার লাফ মেরে ঠিক হয়ে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখে কেউই নেই। সে সামনে তাকিয়ে যেই না প্রভাকে ধমকাতে যাবে অমনি দেখে প্রভা সেখানে নেই। মুন্নি ওর সঙ্গী সাথীদেরকে প্রভাকে ধরে আনতে বলে নিজেও ওদের পিছন পিছন ছুট লাগায়। এদিকে প্রভা এক ছুটে নিচে চলে আসে। তার এখন নির্ভীককে দরকার, কিন্তু কোথায় খুঁজবে এখন? তার পাশ দিয়ে যাওয়া একটা ছেলেকে নির্ভীকের ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলল নির্ভীক নাকি ভার্সিটির পেছনের দিকটায় আছে। প্রভা আগে পিছে কিছু না ভেবেই ভার্সিটির পিছন দিকে দৌড় লাগালো। ভার্সিটির পিছন দিকটা এসে এদিক ওদিক তাকিয়ে প্রভা নির্ভীককে খুঁজতে লাগলো। যেই না নির্ভীককে দেখতে পেল অমনি বড় ভাই! বলে জোরে একটা ডাক দিয়ে নির্ভীকের দিকে ছুটে গেল। এদিকে হঠাৎ এমন ডাক পেয়ে নির্ভীক বাইকে বসা থেকে উঠে দাঁড়ায়। পিছনে তাকিয়ে দেখে প্রভা ওর দিকেই ছুটে আসছে। পাশ থেকে ওর সব বন্ধুরা বলে উঠল। কিরে ভাই, এভাবে ছুটছে কেন? তোর নাম বলে। নির্ভীক সেদিকে তাকিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলল। সেটা আমি কি করে জানবো? এতক্ষণে প্রভা ওদের কাছে চলে এসেছে। প্রভা হাঁপাতে হাঁপাতে বলল। আপনাকে আমি সেই কখন থেকে খুঁজছি। আমি খুব বিপদে পড়েছি বড় ভাই। নির্ভীক উদ্বিগ্ন গলায় বলল। তুমি আগে শান্ত হও, তারপরে খুলে বলো যে কি হয়েছে।
নির্ভীক নির্ভয়ের কাছ থেকে পানির বোতলটা নিয়ে প্রভাকে খেতে বলল। পানিটা খাওয়ার পর প্রভা একটু শান্ত হলো। কি হয়েছে প্রভা, এখন বলো। প্রভা নির্ভীকের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, ওরা আমাকে মেরেছে বড় ভাই। কি, কে মেরেছে তোমাকে, আর কেনই বা মেরেছে? প্রভা এবার কেঁদে ফেলল। হাতের যে জায়গাটায় মেরেছিল সে জায়গাটাই একটু কেটে গেছে, লালও হয়ে উঠেছে, আবার গালটাও ভীষণ জ্বলছে। আমার হাতে স্টিলের স্কেল দিয়ে মেরেছে বড় ভাই। আবার জানেন, আমার গালও চেপে ধরেছিল। রাগেতে নির্ভীকের চোয়াল শক্ত হয়ে এলো। প্রভার গালে এখন আঙ্গুলের ছাপ বিদ্যমান, হাতটাও লাল হয়ে উঠেছে। তুমি চেনো ওদেরকে, নাম জানো? আমি তো চিনি না, কিন্তু যে আপুটা আমার গাল চেপে ধরেছিল তাকে পাশের আপুগুলো মুন্নি বলে ডাকছিল। মুন্নি নামটা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকেই অবাক হলো। নির্ভীক সন্দেহী গলায় প্রশ্ন করল, তুমি শিওর যে ওরা মুন্নি বলছিল? হ্যাঁ রে বাবা, ওর নাম মুন্নি। ও আবার এসব শুরু করেছে, এতবার করে বোঝানোর পরেও শোধরালো না। নির্ভীক এক প্রকার চেঁচিয়ে পাশ থেকে সাফিনকে ডেকে বলল, এক্ষুনি গিয়ে মুন্নি সহ বাকি সব কটাকে এখানে ডেকে নিয়ে আয়, বলবি আমি ডাকছি, 1 সেকেন্ডও দেরি করলে খবর আছে। সাথে সাথে সাফিন ওদেরকে ডাকতে চলে গেল। নির্ভীক প্রভার হাত থেকে পানির বোতলটা নিয়ে মুখ খুলে প্রভাকে হাতটা দিতে বলল। কোন হাত দেব? নির্ভীক শান্ত কণ্ঠেই বলল। যে হাতে ব্যথা পেয়েছ। প্রভা হাতটা বাড়িয়ে দিতেই নির্ভীক সেখানে ধীরে ধীরে পানি ঢালতে লাগলো, আর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বন্ধুরা। নির্ভীক নাকি নিচ থেকে কোনো মেয়ের হাত ধরে পানি দিয়ে দিচ্ছে, এটাও সম্ভব? হাতে পানি দেওয়া শেষে নির্ভীক প্রভার দিকে বোতলটা এগিয়ে দিয়ে মুখে পানি দিতে বলল। প্রভা বাধ্য মেয়ের মতো তাই করলো। নির্ভীক এই প্রথম হয়তো প্রভার দিকে এতটা মনোযোগ দিয়ে তাকালো। সামান্য কান্নাতেই মেয়েটার ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। পরনে তার আজ হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো বেনি করা, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া। কারো মুখে সত্যি মায়া মায়া ভাবটা ফুটে ওঠে কিনা নির্ভীকের সেটা জানা নেই, কারণ সে তো কখনো কারোর মুখের দিকে এত মনোযোগ সহকারে তাকায়নি। আর যদি সত্যিই মুখে মায়া মায়া ভাবটা ফুটে ওঠে, তাহলে নিঃসন্দেহে নির্ভীকের কাছে সেই মায়াবী মুখের অধিকারী হলো প্রভা। প্রভা মুখে হালকা করে পানির ছিটা দিয়ে নির্ভীকের দিকে তাকাতেই নির্ভীক চট করে নিজের চোখটা ঘুরিয়ে নেয়। প্রভা ওর হাতের বোতলটা নির্ভীকের দিকে এগিয়ে দেয়। নির্ভীক সেটা নিয়ে এবার প্রভাকে জিজ্ঞেস করলো। প্রভা কিছু বলতে যাবে তার আগেই সেখানে সাফিন, মুন্নি আর তার দলবল নিয়ে হাজির হয়। ওদের আগমন দেখে নির্ভীক প্রভার উপর থেকে চোখ সরিয়ে নিয়ে মুন্নিদের দিকে তাকালো। মুন্নির মুখ দেখে বোঝার উপায় নেই যে সে একটু আগে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে। সে নির্ভীককে দেখে একগাল হেসে প্রশ্ন করলো, কিরে নির্ভীক, হঠাৎ এখানে রাখলি? কোনো সমস্যা? সমস্যাটা তো তুই বলবি মুন্নি, ওর গায়ে হাত তুলেছিস কেন? নির্ভীক প্রভাকে দেখিয়ে প্রশ্নটা করলো মুন্নিকে। এদিকে মুন্নি কিছুক্ষণ ভালো করে প্রভাকে দেখার পর বলল, কে এই মেয়ে? আর আমি কেন একে মারতে যাব? আমি তো একে চিনিই না। মুন্নির কথা শুনে প্রভা যেন আকাশ থেকে পড়ল। একটু আগেই তাকে এভাবে মেরে এখন বলছে তাকে চেনেই না। এত বড় একটা মিথ্যে বলল, তাও আবার প্রভা নামে। শুধু প্রভা একা অবাক হয়নি, বাকি সবাই একইভাবে অবাক হয়েছে। নির্ভীক সন্দেহী গলায় মুন্নিকে আবার বলল, তুই সত্যি ওকে চিনিস না? মিথ্যা বলবি না মুন্নি, আমি কিন্তু তোকে খুব ভালোভাবেই চিনি। মুন্নি এবারেও প্রভাকে চিনতে সম্পূর্ণ অস্বীকৃতি জানালো। না নির্ভীক, আমি বলছি তো যে আমি ওকে চিনি না। তুই কি আমাকে বিশ্বাস করছিস না? প্রভা এবারে আর চুপ থাকতে পারল না। মেয়েটা সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে। এভাবেই চলতে থাকলে তো নির্ভীক প্রভাকেই ভুল বুঝবে। এই মনি আপু, যখন মেরেছেন তখন বলতে আবার ভয় পাচ্ছেন কেন? একটু আগে তো খুব বলেছিলেন যে আপনি কে আমি জানি না। আপনার কথা না শুনলে আপনি কী সব করে দেবেন যেন আমার সাথে। তো এখন মিথ্যা বলছেন কেন? আমাকে একা পেয়ে খুব সাহস বেড়েছিল তাই না? যেই বড় ভাইকে দেখেছেন অমনি ফাটা বেলুনের মতো চুপসে গেলেন তাই না? প্রভার কথা শুনে মুন্নি এবার তেতে উঠে বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে কখন মেরেছি? একদম আমার নামে মিথ্যা অভিযোগ করবে না। আমি তো মিথ্যা অভিযোগ করছি না। আপনি তো সত্যি আমার গাল চেপে ধরেছিলেন, আর আপনার ওই বান্ধবীটা আমাকে স্কেল দিয়ে মেরেছিল। মুন্নি এবার নির্ভীকের দিকে তাকিয়ে বলল, নির্ভীক, তুই বিশ্বাস কর, আমি এমন কিছুই করিনি। আমি তো অনেক দিন আগেই এসব করা ছেড়ে দিয়েছি। বল, তোর কথাতেই তো
তোর কথাতেই তো আমি এসব করা ছেড়ে দিয়েছি। নির্ভীক এবার সত্যিই বুঝতে পারছে না যে কে সত্যি বলছে। এটা ঠিক যে মুন্নি আগে এসব করত, কিন্তু নির্ভীক নিষেধ করার পর থেকে অনেকদিন হলো যে আর এসব করে না। কিন্তু প্রভা কেন ওর নামে মিথ্যে বলতে যাবে? ওর হাতে মুখে এখনো মারের স্পষ্ট প্রমাণ আছে। ওর তো মুন্নির নামে মিথ্যে বলে লাভ নেই। নির্ভীক একবার মুন্নির দিকে তাকাচ্ছে তো একবার প্রভার মুখের দিকে তাকাচ্ছে। প্রভা বুঝতে পারলো যে নির্ভীক তাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। এরই মাঝে শামীমার বায়োজিৎ বলে উঠল, নির্ভীক, এই নতুন মেয়েটাই মনে হচ্ছে মিথ্যে বলছে। মুন্নি তো সত্যি এইসব মারপিট করা ছেড়ে দিয়েছে, আর ওকে মেরেই লাভটা বা কি? নির্ভীক, এই নতুন মেয়েটাই মনে হয় মিথ্যে বলছে। মুন্নি তো সত্যি এসব মারপিট করা ছেড়ে দিয়েছে, আর ওকে মেরে লাভটাই বা কি? ওদের যুক্তি শুনে প্রভা বলল, আর ওনার নামে মিথ্যা বলে আমার লাভটা কি ভাইয়া? না আমি ওনাকে আগে থেকে চিনি, আর না ওনার সাথে আমার জনম জনমের শত্রুতা আছে। তাহলে আমি কেন ওনাকে ফাঁসাতে চাইবো বলতে পারেন? প্রভা এবার নির্ভীকের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আপনিও কি মনে করেন যে আমি মিথ্যা বলছি বড় ভাই? তোমার কথা মতে মুন্নি তোমাকে মেরেছে। আমার কথা মতে না বড় ভাই, উনি সত্যি আমাকে মেরেছেন। ঠিক আছে, তো ও তোমাকে মারার কারণটা বলেছিল কি? প্রভা নির্ভীকের প্রশ্নের উত্তর দেবে তার আগেই মুন্নি নির্ভীককে বলল, এসব প্রশ্ন কেন আসছে নির্ভীক? আমি তো বললাম যে আমি ওকে চিনি না। নির্ভীক রাগী দৃষ্টিতে মুন্নির দিকে তাকিয়ে বলল, তুই ওকে না ছিল, আমি তো তোকে চিনি। প্রভা, তুমি বলো তো কি হয়েছিল? আসলে বড় ভাই আমি ক্লাস শেষে রুম থেকে বের হয়েছিলাম। দ্বিতীয় তলায় এসে দেখি ওনারা সবাই দাঁড়িয়ে আছে। আমি তেমন গুরুত্ব দেইনি ব্যাপারটায়। তো আমি যখন নামতে গেলাম তখন ওই মুন্নি আপু আমাকে নাম ধরে ডাকেন। আমি পিছনে তাকানোর পর উনি আমাকে আমার ডিপার্টমেন্ট, নাম, বাড়ি কই আরও অনেক প্রশ্ন করেন। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। এরপর উনি বলেন যে আমি ওনাকে চিনি কিনা। আমি উত্তরে বলি দরকার নেই তো। প্রভা এই কথাটা বলার সাথে সাথে নির্ভয় হেসে ফেলে। প্রভা সেদিকে এক নজর তাকিয়ে আবারও বলতে শুরু করলো, এই কথাটা বলার পর পাশ থেকে ওনার একজন বান্ধবী আমার হাতে স্টিলের স্কেল দিয়ে আঘাত করে। তারপর আমি যখন রেগে যাই তখন ওই মুন্নি আপু এসে আমার চোয়াল চেপে ধরে এবং আমাকে হুমকি দেয় আমি যেন আপনার সাথে কথা না বলি। ওনার নাকি এটা একদমই পছন্দ না যে আপনি আমার বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক, এবং উনি যে আমাকে এ বিষয়ে হুমকি দিয়েছেন সেটা যদি আমি আপনাকে বলি তাহলে উনি নাকি আমার এমন অবস্থা করবে যেটা আমি ভাবতেও পারছি না। তারপর আমি যখন ওনাকে ছাড়তে অনুরোধ জানাই তখন আমাকে উনি ধাক্কা মেরে ছেড়ে দেন। তারপর আমি যখন ওখান থেকে পালিয়ে আপনার খোঁজে আসি। এখন আপনিই বলুন বড় ভাই, আমি কেন ওনার নামে মিথ্যা অভিযোগ আনবো? এই ঘটনার আগে তো আমি ওনাকে চিনতামও না। সবে মাত্র 2 দিন হলো এখানে এসেছি। আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে ওনার নামে বানিয়ে বানিয়ে আপনার কাছে বলবো? কথাগুলো এক নাগাড়ে বলে থামলো প্রভা। নির্ভয় ওর দিকে পানির বোতলটা এগিয়ে দিতেই প্রভা হাসি হাসি মুখ করে বলল, এটারই দরকার ছিল ভাইয়া। নির্ভীক এবার মুন্নির দিকে ঘুরে দাঁড়ালো। ইতোমধ্যে মুন্নি চুপসে গেছে। সে জানে যে নির্ভীক মিথ্যা বলা একদম পছন্দ করে না। আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার, তুই ঠিক করার কে? শেষের কথাটা নির্ভীক এতটাই জোরে বলল যে মুন্নি সহ প্রভাও কেঁপে উঠল। মুন্নি কাঁপা কাঁপা গলায় বলল, ও ও ও মিথ্যা বলছে নির্ভীক। নির্ভীক, আমি 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 সত্যি ওকে চিনি না। তুই যদি মেয়ে না হয়ে ছেলে হতিস তাহলে এখনই তোকে একটা চড় লাগাতাম। আর একদিন যদি তোকে আমার ব্যাপারে এসব খবরদারি করতে দেখেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না। ক্ষমা চা প্রভার কাছে। মুন্নি এতক্ষণে নামিয়ে রাখা মাথা এবার তুলে বলল, অসম্ভব। আমি চাইবো ওর কাছে ক্ষমা? কখনোই না। ক্ষমা চা মুন্নি। না নির্ভীক, আমি ওর কাছে কখনো ক্ষমা চাইবো না। তুই আমাকে অন্য কিছু করতে বল, কিন্তু আমি ওর কাছে ক্ষমা চাইবো না। বেশ, তাহলে আমি অন্য কিছুর ব্যবস্থাই করি। প্রভা, ওরা তোমাকে স্টিল স্কেল দিয়ে মেরেছিল না? হ্যাঁ বড় ভাই। নির্ভয়, এক্ষুনি গিয়ে কয়েকটা স্টিল স্কেল নিয়ে আয় তো। ওর কাজ আবার ওকেই ফেরত দেব। প্রভা, তুমি ওকে মারতে পারবে না? প্রভা উচ্ছ্বসিত কণ্ঠে বলল,
পারবো না মানে মেরে একদম ভর্তা বানিয়ে দেব। ঠিক আছে, তাহলে তাই হোক। নির্ভয়, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। মুন্নি এবার ভার্ত চোখে নির্ভীকের দিকে তাকালো। সে জানে নির্ভীক একবার যা বলে তাই করে। এখন যদি সত্যি সত্যি প্রভা ওকে মারে